নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সাথে ভয়ঙ্কর কিন্তু সত্য হাড়হিম করা ঘটনা নিয়ে এসেছি। আজকের ঘটনাটা আমাকে মেল করে পাঠায় হচ্ছে শ্রেয়াস আমাদের কালকে কিন্তু কমেন্টও করেছিল, তোমরা দেখতেও পারো। আচ্ছা চলো আজকে ঘটনায় যাব, বেশি কথা একদম বাড়াবো না। গতকাল আসতে পারিনি, তার জন্য দুঃখিত। তোমরা অনেকেই বলেছো দিদিভাই ঘটনা দাও, আসলে কালকে আমি খুব ব্যস্ত ছিলাম, তোমাদেরকে আমি কমিউনিটি পোস্ট দিয়েছি। আচ্ছা ঘটনায় যাওয়ার প্রথমে প্রত্যেক দিনের মতো সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি করে নাও। তাহলে চলো আর কথা বাড়াবো না। ঘটনাটা আসে হচ্ছে পশ্চিম মেদিনীপুর থেকে। ভাই শ্রেয়াস পাঠায়, শ্রেয়াস বলে দিদিভাই পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের একটু ভেতরে একটা জায়গা আছে, ওখানকার একটি ঘটনা আমি তোমাকে আজকে তুলে ধরবো। আমি তোমার নিয়মিত শ্রোতা, তোমার ঘটনা আমার জীবনের একটা পার্ট, আমি প্রত্যেক দিন শুনি। পড়াশোনার কারণে আমি তোমাকে ঘটনাটা মেল করতে পারছিলাম না, অনেক দিন ধরে ভাবছিলাম তোমার সাথে শেয়ার করব। দিদিভাই যারা খড়গপুর থেকে রিলেট করে তারা আজকের ঘটনাটা শুনলে বুঝতে পারবে যে এই ঘটনাটা বাস্তবেই খড়গপুরে ঘটে গেছে। আর ঘটনাটা ঠিক যেই রকম আমি তোমাকে বলছি সেই রকমভাবে তুমি ঘটনাটা শেয়ার করো। তো চলো প্রিয় দর্শক বন্ধুরা, এবার আমাদের ঘটনাটা শোনা যাক। শ্রেয়াস বলে দিদিভাই বহু বছর আগে ওই আনন্দ দাদুর পুরো এলাকাটা মানে পুরো জমি কেনা ছিল। এবার পরে পরে স্থানীয় লোক ওনার কাছ থেকে জমি কিনে কিনে তারা বাড়ি করে। আমাদের শ্রেয়াস বলে দিদিভাই ওই দাদু 2008 সালে মারা যায়। 2008 সালে দাদু মারা যায়। তা এবার ঘটনাটা শুরু হলো। দাদু যেদিনকে মারা যায় সেই দিনকে তার বাড়ির লোককে আনন্দ দাদু ফোন করে। তার বাড়ির লোকরা আত্মীয়র বাড়ি গেছিল, কেউ বাড়িতে ছিল না, শুধু আনন্দ দাদু ছিল। আনন্দ দাদু ফোন করে তার বাড়ির লোককে বলে যে তোরা তাড়াতাড়ি বাড়ি আয়, আসলে একটা জিনিস দেখতে পাবি। তো সবাই ভাবলো কি ব্যাপার। সবাই যখন সন্ধ্যার পর বাড়ি ফেরে তখন দেখে এই আনন্দ দাদু মারা গেছে। হ্যাঁ, আনন্দ দাদু মারা গেছে, কিন্তু খুব অদ্ভুতভাবে একটা ইয়োগা পোজে কিন্তু উনি মারা গেছে, যেই ইয়োগাটা ওনাকে ডক্টর না করেছিলেন করতে। এবার কেন যে উনি ওরকমভাবে মারা গেছে, মারা যাওয়ার আগে উনি ফোন করে রীতিমতো বাড়ির লোককে বলেছে যারা আত্মীয়র বাড়ি ঘুরতে গেছিল যে তোরা তাড়াতাড়ি বাড়ি আয়, এসে একটা জিনিস দেখবি। বাড়ির লোক এসে এটা কখনোই আশা করেনি যে দেখবে আনন্দ দাদু মারা গেছে। এবার ঘটনাটা শুরু হলো। আমাদের শ্রেয়াস বলে দিদিভাই আমি এখন ক্লাস 12-এ পড়ি। যখন এই ঘটনাটা ঘটে তখন আমি অনেকটা ছোট। এবার সব থেকে বড় কথা হচ্ছে 2008 সালে একটা ঘটনা, আনন্দ দাদু মারা যাওয়ার পর আমাদের পাড়ায় নানা রকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে আরম্ভ হয়। আর সব থেকে বড় কথা বলে রাখি, আনন্দ দাদু সবেমাত্র মারা গেছে 2 থেকে 3 দিন হয়েছে, তখন কিন্তু আনন্দ দাদুর ঘাট কাজ বলো শ্রাদ্ধ শান্তি কিছুই হয়নি, সবই কিন্তু বাকি। এবার আমাদের শ্রেয়াস ভাই বলে দিদিভাই আমাদের বাড়ির পাশে একটা কাকিমার বাড়ি ছিল, আমি তখন অনেক ছোট। আর পাশে যে বাড়িটা ছিল ওই বাড়ির এক দিদি ছিল, যেই দিদির সাথে আমি প্রত্যেক দিন খেলা করতাম। তো সেদিনকে আমি ওই দিদিদের বাড়িতে দুপুর টাইমে যাই। তো যাওয়াতে ওই দিদির মা যে কাকিমা সে কিছু খাবার খেতে দেয়। শ্রেয়াস ভাই খায়, ছোট মানুষ। আর সেই দিদির বয়স হচ্ছে তখন ওই 6 বছর, আর শ্রেয়াসের তখন বয়স হচ্ছে ধরো 3.5-4 বছর। তো ওই দিদিও খাবারটা খায় আর আমাদের শ্রেয়াস ভাইও খাবারটা খায়। খাবার পর হাতে যেই দনিক এঁটো লাগে তার জন্য ওই কাকিমা শ্রেয়াসকে কোলে নেয় আর তার মেয়েকে হাত ধরে তাদের বাড়ির ঠিক একটা পিছন সাইডে ছিল কল, ওই কলে নিয়ে যায় হাত ধোয়াতে। বলছে দিদি যেই দনিক 6 বছর বয়স, দিদি কিন্তু কল তখন চাপতে পারে, কল চেপে হাতটা ধুয়ে নেয়। আর যেই টনিক শ্রেয়াস ভাই অনেকটাই ছোট বাচ্চা, তখন 3-3.5 বছর বয়স। তো ভাই কাকিমার কোলে, কাকিমা কল চিপে চিপে নিচু হয়ে হাত ধোয়াচ্ছে।
এরকম সময় হঠাৎ সন্ধে সন্ধে নেমে আসে, তো লক্ষ্য করে ওই যে বাড়িটা কাকিমার বাড়ির পেছনে যেখানে কল যেখানে দাঁড়িয়ে রয়েছে ঠিক ওইখানে একটা গাছ ছিল, মোহগিনি গাছ, আর অনেক ঝোপঝাড়, বলা যায় ছোটোখাটো একটা জঙ্গল। আমাদের ভাই বলে, দিদি ভাই এই ঘটনাগুলো আমি তো অত ছোট বয়সে মনে রাখতে পারিনি, আর আমি জানতামও না। যত আমি বড় হই তখন আমি ওই কাকিমা, আমাদের যে পাড়া রয়েছে এলাকার মানুষের মুখে শুনতে পারি যে এইগুলো ঘটেছিল। আমাদের শ্রেয়াস বলে যে হঠাৎ করে ওই মোহগিনি গাছটা প্রচণ্ড পরিমাণে দুলতে শুরু করে, কোথাও ঝড় নেই, দমকা হাওয়া নেই, এইদিকে গাছটা এত পরিমাণে নড়ছে মনে হচ্ছে বিশাল ঝড় ওই গাছের মধ্যেই উঠেছে। তখন ওই যে দিদি ছিল ওই দিদি ছুটতে চলে যায় ঘরের ভেতরে, আর শ্রেয়াস যেইটুক ওই দিদির মায়ের কোলে রয়েছে, কাকিমার কোলে, কাকিমা দেখেছে বেগতিক ঠিক সুবিধার লাগছে না, তো কাকিমাও ওই সন্ধে বেলায় শ্রেয়াসকে কোলে জাপটে নিয়ে ছুটে চলে যায় ঘরের ভেতরে। যাবার পর যেইটুনি শ্রেয়াস বলে ওই দিদির বাবা বাড়িতে ছিল না, বাবা তো বাইরে কাজের জন্য চলে যায়, রাতে ফিরবে। তখন ওই কাকিমা শ্রেয়াসকে নিয়ে আর তার নিজের মেয়েকে নিয়ে চলে যায় শ্রেয়াসের বাড়ি। শ্রেয়াসের বাড়ি হচ্ছে পাশেই। গিয়ে শ্রেয়াসের বাবাকে আর মাকে সব ঘটনাটা বলে। তারপর একদিন দুদিন করে 2 দিন কাটে। তারপর হঠাৎ করে সবাই বুঝতে পারে যে কি ব্যাপার, এরকম প্রায় ওই গাছটা থেকে খুব দমকা হাওয়া ছাড়া নড়ে সন্ধ্যাবেলা। তারপর মনে হয় যেন কেউ আসছে, কারণ শুকনো পাতা, যে মোহগিনি গাছের শুকনো পাতা বা ওখানে বন জঙ্গল আছে, সেই পাতাগুলো উপর দিয়ে কেউ হাঁটলে যেরকম শব্দ হয় মনে হয় কেউ যেন হেঁটে এসে দৌড়ে কাউকে ধরতে আসছে। এই আওয়াজটা প্রায় 2 দিন শোনা গেছে। তারপর গ্রামের লোকরা সবাই মিলে তখন আলোচনা করে কি ব্যাপার, গাছটা এরকম সন্ধ্যা হলেই নড়ে, তারপরে এরকম কেউ দৌড়ে আসার মতো শব্দ হয়, একটা আতঙ্ক নামে। তখন সকালবেলা গ্রামের সব লোক একত্র হয়ে ওই কলপাড়ে আসে যেখানে মোহগিনি গাছটা আছে, আরও অনেক ঝোপঝাড় জঙ্গল আছে। ওখানে এসে সবাই দেখে একটা পায়ের ছাপ, যেইটুনি কাদা বৃষ্টি হয়েছে আর পায়ের একটা ছাপ। তখন বলছে যে খালি পায়ে, ওখানে তো কেউ হাঁটে না, খালি পায়ে হেঁটে হেঁটে এসেছে, ঠিক পাতাগুলো মনে হচ্ছে যেন শুকনো পাতাগুলো সরে গেছে, ওর উপর থেকে কেউ যেন হেঁটে হেঁটে এসেছে, পায়ের ছাপ। তখন সবাই বলছে যে কে এখান থেকে হেঁটেছে, কিন্তু সেই পায়ের ছাপ কোথা থেকে নেমেছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, এইটা কিন্তু কেউ ধরতে পারে না। আস্তে আস্তে সবাই চারপাশটা দেখতে থাকে। তখন হঠাৎ করে ওই কাকিমা, যিনি ওনারই চোখ পড়ে যে মোহগিনি গাছটা রয়েছে, সেই গাছটার কাছে যখন যায় দেখে 2 পায়ের ছাপ, মানে নাবার 2 পায়ের ছাপ দেখতে পারে যে ওই গাছের উপরে নেবেছে এক ধার দিয়ে মোহগিনি গাছের উপর হেঁটে হেঁটে উঠে গেছে। এটা কিভাবে সম্ভব? গ্রামের সব লোক তখন বলছে যে এটা কি করে হয়, পায়ের ছাপ একটা মানুষ গাছ থেকে এরকমভাবে কিভাবে নামতে পারে? আর মোহগিনি গাছ বেশ বড় হয়, ঝাঁকড়া হয়, তো সেই গাছ থেকে নেবে আবার সেই গাছে ওঠে, এটা তো কোনো মানুষের পক্ষে সম্ভব না। যখন পাড়ায় কথাটা ছড়িয়ে যায়, তখন যে দাদু, আনন্দ দাদু মারা যায়, তখন সেই দাদু বাড়ির লোক আসে। তখন সেই বাড়ির লোক এসে যখন দেখে, তখন বলে এইটা আনন্দ দাদুর পায়ের ছাপ। আর বলে রাখি, ওই আনন্দ দাদুরই কিন্তু ওই পুরো গ্রামটা ছিল। একে একে ওই দাদুর কাছ থেকে সবাই জমি কিনে গ্রামে বাড়ি করে। আর এই আনন্দ দাদু নামটা কিন্তু কাল্পনিক, ওনার কিন্তু একটা অন্য নাম আছে। এই আনন্দ নামটা আমাদের ভাই একটা কাল্পনিক নাম দিয়ে পাঠিয়েছে। যারা তোমরা ওখান থেকে রিলেট করো, খড়গপুর থেকে বা খড়গপুরের একটু ভেতরে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ঘটনাটা কার নামে আর কোথাকার। তো চলো এবার কন্টিনিউ করি। আমাদের শ্রেয়াস বলে, দিদি ভাই
সবাই দেখে যে ওইটা হচ্ছে আনন্দ দাদুর পায়ের ছাপ। তখন সবাই বলে আনন্দ দাদুর পায়ের ছাপ কি করে হবে, আনন্দ দাদু তো মারা গেছে। আর সব থেকে বড় কথা, তখন কিন্তু আনন্দ দাদুর 13 দিনের কাজও হয়নি, তার মধ্যে এইসব অস্বাভাবিক জিনিস ঘটতে থাকে। তারপর যাই হোক, লোকে আস্তে আস্তে সেই জিনিসটা 2-3 দিনে ভুলে যায়। তারপর হট করে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে আমাদের ওখানে একটা দিদার বাড়ি ছিল, বয়স্ক দিদা। তো শ্রেয়াস বলে, দিদিভাই ওই দিদার 2টো ছেলে আর 2টো বৌমা ছিল। প্রত্যেক দিন সকালবেলা দিদা উঠতো। বলছে দিদা যখন ঘুম থেকে উঠে যখন ঘরের গেট খুলে বারান্দায় আসে, তখন দেখছে বারান্দার যে গেটটা ছিল সেই গেটটা বাঁশের কঞ্চি দিয়ে করা। প্রত্যেক দিন ওই দিদার 2 ছেলে 2 বৌমা বাড়িতে থাকে। প্রত্যেক দিন দিদার ছেলেরা ওই গেটটা তালা দিত, চেন দিয়ে জড়িয়ে তালা দিয়ে রাখতো। দিদা প্রত্যেক দিন সকালবেলা উঠে দেখতো তালাটা খোলা অবস্থায় রয়েছে, চেনের সাথে লাগানো। এটা কি করে সম্ভব? আর ছেলেরা তো সবাই ঘুমাচ্ছে ঘরে। তো দিদা 2 দিন অবাক হয়ে যায় দেখে। তারপর 2 দিন পর দিদা বাড়ির 2 ছেলেকে ডেকে বলে যে দেখ, প্রত্যেক দিন সকালবেলা তোরা কি কেউ বেরোস? বাইরের গেটটা রাতের বেলা তোরাই তো বন্ধ করিস, তালা দিস, তাহলে আমি সকালবেলা উঠে দেখি গেটটা প্রত্যেক দিন খোলা থাকে কেন? তখন তার ছেলেরা বলে ঠিক আছে, গেটটা কে খোলে আজকে রাতে একটু পাহারা দেখব। তো সেই রকমই ওই দিদার 2 ছেলে আর 2 বৌমা রাতের বেলা বসে থাকে। একদিন বসে থেকে লক্ষ্য করে যে ওই আনন্দ দাদু নিজে থেকে ওই গেটের তালা খোলে। তার কাছে কিন্তু চাবি নেই, কিন্তু সে অদ্ভুতভাবে সেই তালাটা সেই চেনের সাথে ওরকমভাবে খুলে সাইডে রেখে দেয়। দিয়ে প্রত্যেক দিন সকালবেলা দেখে ওই যেখানে 2 ছেলে থাকে ওই ঘরে ওই দাদু ঢোকে। দাদু তো মারা গেছে, তখনও দাদুর কাজ হয়নি, কিন্তু দাদুর আত্মা। তখন সবাই পাড়ায় রটে যায় যে আমাদের বাড়িতে প্রত্যেক দিন ভোরে এরকম ঘটনা ঘটে, আর আনন্দ দাদুকে আমরা দেখেছি। আনন্দ দাদু কেন ওই বাড়িতে আসে, সেটা হচ্ছে যখন আনন্দ দাদু জীবিত ছিল তখন প্রায় ওই বাড়িতে আসতো। আনন্দ দাদু ওই দিদার 2 ছেলের কাছে আসতো আর তাদেরকে ছেলের মতো ভালোবাসতো। তো সেই দাদু তাদের কাছেই আসে মৃত্যুর পরেও। তারপর আনন্দ দাদু পাড়াতে ঘুরে ঘুরে বেড়াতো। আস্তে আস্তে পাড়ার প্রতি কটা ওই গ্রামের প্রতি কটা মানুষ আস্তে আস্তে ওই আনন্দ দাদুকে দেখতে শুরু করে। ভোরের বেলা, দুপুর বেলা, সন্ধ্যাবেলা, রাতের বেলা, এখানে ওখানে দাদু ঘুরে ঘুরে বেড়াতো, কিন্তু ওই দাদু কাউকে ক্ষতি করতো না। কারণ আনন্দ দাদু লোকটা জীবিত যখন ছিল তখনও ভালো ছিল, আর মৃত্যুর পরেও তার আত্মা কিন্তু খারাপ হয়নি। সে শুধু তার গ্রামটাকে ঘুরতো। তারপর আস্তে আস্তে একটা সময় গিয়ে সেই দাদুকে আর দেখা যায় না। আর তোমরা যারা আমাকে প্রতিনিয়ত বলছো দিদিভাই ঘটনা পাঠাবো, তোমরা অবশ্যই আমাকে ঘটনা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। এখানে নাম্বারটা রয়েছে, দেখে এই নাম্বারে আমাকে শুধু অনলি হোয়াটসঅ্যাপ করবে, ওকে? তাহলে চলো আমরা দ্বিতীয় ঘটনায় যাই। একটা ঘটনা আমি বলবো, যে ঘটনাটা আমার বাড়িতে কদিন ধরে ঘটছে। তোমাদের কালকে আমি একটা শর্টস আপলোড করেছিলাম, যেটা তোমরা দেখেছো, যে আমি এখানে কদম ফুল গাছগুলো কাটিয়ে দিয়েছি। আমাদের এখানে কদম ফুল গাছ তোমরা দেখেছো, এমনকি কদম ফুল না, আমাদের বাড়ির আশেপাশে যত বড় বড় গাছ ছিল, তোমাদের আগে যে ভিডিও দেখিয়েছিলাম যে এই যে কারখানাটা পড়ে রয়েছে, এই কারখানার ভেতরে যে জোড়া পায়খানা আছে তোমাদের আমি দেখিয়েছিলাম, মানে জোড়া টয়লেট। তো সেইখানেও অনেক ছাগড়া হয়ে গাছ হয়েছিল, যেগুলো আমাদের বাড়ির একদম সামনে এসে পড়তো। সেই গাছগুলোকেও কিন্তু কাটানো হয়েছে। এবার আমি তোমাদের ক্লিয়ার করে বলি, আমরা সবাই জানি যে আমাদের গাছ লাগানো কতটা দরকার। আমরা গাছ কিন্তু লাগাই, গাছ আমরা কাটতে কখনোই বলি না। আর এই গাছ কাটতে হয়েছে কারণ বাধ্যতামূলক। তোমরা অনেকেই জানো নিম গাছ, কদম গাছ, তারপর বেল গাছ, কিছু কিছু গাছ থাকে যেই গাছগুলোর মধ্যে দেবতাও বাস করে, আবার
খারাপ আত্মাও কিন্তু বাস করে, সেটা বাসস্থান করে নেয়। তো আমাদের এখানে ঠিক সেই জিনিসটাই কিন্তু হয়েছে। এর আগেও আমি তোমাদের বলেছি যে আমাদের এই কদম ফুল গাছে অনেক রকম জিনিস, অস্বাভাবিক কিছু ছায়া, যেগুলো আমরা কিন্তু দেখতে পারি। কে বিশ্বাস করবে কে করবে না সেটা পরের কথা। আমরা এখানে থাকি, আমরা এখানে জানি আমাদের এখানে কি কি হয়। আর বিগত কিছুদিন ধরে আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে আমাদের অস্বাভাবিক কিছু এখানে ঘটছে। সব থেকে বড় কথা আমি তোমাদের বলি, গেল সপ্তাহে শনিবার দিনকে আমি তোমাদের সাথে ঘটনা বলার পর ঠিক ওই 7:30টার পর আমি 7:30 থেকে 8টা এরকম সময় আমি একটু বেরিয়েছিলাম বাইরে। তো প্রিন্সকে বললাম যে আমার সাথে যাবি? ও বলল যে না আমি যাব না, আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। আমার খুব দরকার ছিল কিছু জিনিস আনার, আমি সামনে দোকানে যাওয়ার জন্য বেরিয়েছি। বিশ্বাস করবে না, আমি যখন বাড়ি থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছি ওই কদম ফুল গাছের ওখানে, তখন কিন্তু প্রচুর কদম ফুল এখন ফুটছে, আর ওই দিনও প্রচুর কদম ফুল গাছে। আর গাছে এত কদম ফুল, মানে এত সুন্দর গন্ধ বেরোয় না কদম ফুলের, মানে ধারণার বাইরে। আমার তো খুব ভালো লাগে। তো আমি যাচ্ছি যখন, ওই কদম ফুলের না প্রচণ্ড সুন্দর একটা সুবাস বেরোচ্ছে। তা আমি যেতে যেতে ছাতা নিইনি। তা আমি ভাবলাম মা তো দেখলে বকা দেবে, আমি ছাতা নিইনি। তা আমি ভাবলাম ধুর, মা তো দেখতে পারবে না, আমি তাড়াতাড়ি যাই। আর খুব স্লো বৃষ্টি পড়ছিল, একদম ঝিরঝির করে। তা আমি যাচ্ছি, হঠাৎ করে ওই কদম ফুলের সুন্দর গন্ধে আমি না উপর দিকে তাকাই। আর রাতের বেলা এটা দেখবে কথায় আছে, হয়তো অনেকেই জানো, গাছে কখনো আলো মারতে নেই। মানে ধরো টর্চ লাইট বা কিছু গাছের দিতে নেই, ঠিক আছে, গাছের দিকে টর্চের আলো দিতে নেই, বা রাতের বেলা গাছের দিকে দেখতেও নেই। এটা কিন্তু আমি অনেক ছোট থেকে আমার ঠাকুরদা এগুলো আমাদের বলে গেছেন। তো আমি কি মন গেছে, বড় হয়ে গেছি তো, আর সত্যি কথা বলতে মাথায়ও নেই। আর আমি ওই সুন্দর ফুলের গন্ধে আমি না গাছের দিকে তাকাই। বিশ্বাস করবে না, আমি কদম ফুল গাছের ডালে আমি দেখি একটা সাদা কাপড়ের মতো একটা পরিষ্কার। আর বিশ্বাস করবে না, তোমরা কি ভাববে জানি না, যথেষ্ট আলো রয়েছে দূরে, আর ওই যেই ডালটা আমি দেখছি সেই ডালে যথেষ্ট হালকা আলো পড়েছে। এ না যে পুরো ঘুটঘুটে অন্ধকার। আমি যখন দেখি যে গাছের মধ্যে একটা সাদা মতো কিছু, আমি কিন্তু কোনো মানুষ আকৃতি বা কোনো দেহ এরম দেখিনি, একটা শুধু ধবধবে সাদা কাপড়, হালকা একটা যেরকম সাদা ধরো ধুতি হয় না, সাদা ধুতি যদি ধুয়ে শুকাতে দাও ঠিক যেরকম অবস্থায় লাগে ওই রকম। আমি সেকেন্ডে তাকিয়ে না আমার গাটা কাটা দিয়ে ওঠে। আমি না ছুটে চলে যাই বাইরে। আমি কিন্তু রিটার্ন ব্যাক করে বাড়ি আসিনি, আমাকে বাইরে যেতেই হতো, আমি চলে যাই। আমি যখন যাই, যেতে আমি তোমাদের বলেছি আমার বাবার একটা দোকান আছে, তো বাবা দোকানে ছিল আর বাবার কিছু বন্ধুরা আড্ডা দিচ্ছিল। তো আমি গিয়ে বাবাকে বললাম বাবা জল দাও তো। বাবা বলছে খা জল দিতে। তখন বাবা বলছে কী হয়েছে? আমি তখন বললাম যে বাবা আস্তে আস্তে যেন এরকম দেখলাম। তখন বাবা বলছে যে হ্যাঁ কদিন ধরেই এখানে অনেকের কাছেই শুনতে পাচ্ছি, আর আমাদের ভেতরটাও তো ভালো না। আর তোমাদের বললাম না আমাদের এখানে যারা আছে, মানে আমাদের এখানে বলতে আমাদের এই এলাকার মধ্যে, মানে যদি দিনের বেলাও বলি না আমাদের বাড়ি আসতে কেউ আসে না, কেউ আসে না। বলে তোরা থাকিস কি করে মানা, তোদের ভিতরে দেখলেই ভয় লাগে, তুই একা একা সন্ধ্যেবেলা বেরোলি কি করে। বলে আমাকে তুই কোটি টাকা দিলেও আমি যাবো না, মানে এতটা ভয় পায়। যাই হোক, তো তারা ওখানে বসেছিল, বলছে বাবা তোর কি সাহস রে, তুই আর যাবি না, বস তোর বাবার সাথে যাবি না। আমি বললাম না না কোনো ব্যাপার না। তো আমি দোকানে যাই, জাস্ট আমার যেই জিনিসগুলো নেবার আমি নিয়ে সাহস করে ঢুকছি। সত্যি কথা সাহস করে ঢুকছি, মনের মধ্যে একটা ভয় ভয় তো লাগছে, তবুও কাউকে কিছু বলিনি। বাবাকে বললাম বাড়ি থেকে বলো না, কারণ এই কারণে প্রিন্স যেতনি আমি ঘটনা যখন বলি তখন ও ওই বাইরেটা হাঁটাহাঁটি করে, বন্ধুদের সাথে গল্প করে হাঁটে। আমি বললাম ওকে বলো না, মাকে বললে আস্তে আস্তে বলো। বাবা বললো ঠিক আছে, যাতে ও জানি সাহসী ছেলে, শোনার পর না মানুষের আর একটু ভয় লাগে, বারবার ওদিকে দেখতে ইচ্ছা করবে, এগুলো হয়। তো প্রিন্সকে আমরা কেউ বলিনি। আমি যখন ওখান থেকে ফিরে আসছি, উফ তোমাদের কি বলবো, বিশ্বাস করবে না, সেই মানে একটা এমন মানে অবস্থা, আমি তোমাদের এগুলো বলতে চাই না, তবুও আজকে বলছি। গাছটা যেহেতু তোমাদের দেখিয়েছি কাটার কারণটা বলছি।
চলে যখন আসছি না, আমি কিন্তু গাছের দিকে তাকাইনি, আমি রীতিমতো মাথা একদম নিচু মাটির দিকে তাকিয়ে আমি খুব তাড়াতাড়ি ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে আসছি। বিশ্বাস করবে না, আমি যখন ওই গাছের নিচ থেকে চলে আসি তখন ওই গাছের একদম মগ ডালটা এত নড়ছে, ধূপ থাপ করে পাকা কদম ফুলগুলো পড়ছে। আমি সাথে সাথে দাঁড়িয়ে পড়ি। আমার এইটা আবার একটা অতিরিক্ত সাহস, আমি না ভয় পেয়ে চলে আসি না। কারণ আমার ঠাকুরদা একটাই কথা বলতো, যদি কোনো জায়গায় ভয় পাস দিদি ভাই, কখনো ওখান থেকে পালাবি না, ওখানে পুরো ঘুরে দাঁড়িয়ে সেই জিনিসটাকে দেখবি। যদি ওখান থেকে ভয়তে তুই চলে যাস, হয়তো ওখান থেকে বেঁচে যাবি, কিন্তু তারপর মনে যে ভয়টা ধরে যাবে, তারই থেকে শরীর খারাপ হবে, জ্বর হবেই হবে। ওই জন্য ভয়টাকে ভাঙিয়ে যাবি। আমি কিন্তু সাথে সাথে ঘুরে ফ্ল্যাশ লাইটটা যখন নিচে দেখছি এরম করে যে কি পড়লো, তখন দেখছি পাকা পাকা কদম ফুল, সেগুলো নিচে পড়ছে অলরেডি। তখন 8-10টা কদম ফুল পড়েছে আর তখনও পড়ছে। আমার মন না চাইতেও আমি জানি যে রাতের বেলা গাছের দিকে আলো মারতে নেই অথবা গাছের দিকে তাকাতে নেই, কিন্তু আমার মন জানি না আমাকে বলছে তুই গাছের দিকে তাকা, গাছের দিকে দেখ। আমি ফোনের ফ্ল্যাশ লাইটটা না চাইতেও গাছের দিকে মারি। যখন আমি গাছের দিকে দিই তখন বিশ্বাস করবে না, আমি দেখলাম কিভাবে তোমাদের বলবো, ওই যে সাদা কাপড় একটা শ্যাডো, সেইটাকেই আমি দেখছি এক ডালের মধ্যে দিয়ে পেঁচিয়ে উড়ে গেল কাপড়টা। এটা কি করে সম্ভব হয় বলো? আমি এইটা দেখার পর প্রচণ্ড ভয় পাই, প্রচণ্ড। তোমরা দেখবে সপ্তাহখানিক আগের ভিডিওগুলো যদি দেখো, আমার চোখ মুখ পুরো বসেছিল, এত ভয় পাই। আমাকে রাতের বেলা মানে কি বলবো, আমার মা লঙ্কা পোড়া, সর্ষে পোড়া এগুলো দিয়ে একটা মানে ইয়ে কাটিয়ে দেয়। তো ওগুলো তো নজর লাগলে হয়, মা ওটা করে। মা বললো দাঁড়া, আমি কালকে তোকে ঝাড়িয়ে নিয়ে আসবো। মানে এমন একটা বাজে জিনিস মানে ঘটে গেছে, আমি তোমাদের কি বলবো। তারপরে বাবা বলল যে দাঁড়া, গাছটা কাটিয়ে দিই। গাছটা কাটিয়ে দিলে পারে ওইখানে আর কোনো রকম ওরকম কিছু হবে না। এবার তার মধ্যে বলি, আমাদের প্রিন্স গেল সপ্তাহে শনিবার আমার সাথে ঘটে, আর আমাদের প্রিন্স সোমবার দিনকে যখন সন্ধ্যাবেলা আমি তোমাদের সাথে ঘটনা রেকর্ড করছি বসে, প্রিন্স সেখানে ঘুরছিল। খুব জোরে ও হেঁটে আসলো, খুব জোরে। আমি ঘটনা তখন বলছি, আমাকে বললো মা ঘটনা পজ করো। আমি পজ করলাম। আমাকে বললো মা দেখো আমি ওখানে ঘুরছি আর আমার গায়ের মধ্যে 2বার কদম ফুল এসে পড়লো। আমি তখন বুঝে গেছি জিনিসটা, আমি জেনেও ওকে বললাম হ্যাঁ পাকা কদম ফুল তোর গায়ে পড়তেই পারে, এটা কি আছে যা। আমি আবার ওকে বললাম। ও তখন আমাকে বললো মা তুমি এই কথা বলছো তো, আমি গাছে টর্চ মেরে দেখেছি, কদম ফুল এমনি এমনি পড়বে কেন যদি কোনো পাখি না থাকে? আর গাছে কোনো তো পাখি নেই, গাছের ডাল এমনি এমনি কেউ ঝাঁকাচ্ছে। আমি দাঁড়িয়েছিলাম ওইখানে, গাছের ডাল কেউ ঝাঁকাচ্ছে, আমার গায়ে কদম ফুল এসে পড়েছে, পাকা কদম ফুল। এমনকি ওর হাতের মধ্যে, ও তো স্যান্ডো গেঞ্জি পরেছিল, হাতে পড়েছে তো কদম ফুলটা মানে নরম হয়ে গেছে, ওর গায়ে লেগেও রয়েছে অবশিষ্ট। বলছে দেখো মা। আমি বললাম যা গিয়ে ধুয়ে নি। তারপর আমি উঠে গিয়ে দেখলাম না কোনো কিছু নেই, কিন্তু অস্বাভাবিকভাবে ওই কদম ফুলের গাছ উপরের মগ ডাল ঝাঁকড়া হয়ে রয়েছে, তো ওগুলোকে এমনি এমনি কেউ ধরে ঝাঁকাতো, কিন্তু কেউ নেই। কিন্তু কেউ না থাকলেও এমনি এমনি তো কেউ ঝাঁকাবে না, আছে তো অবশ্যই কেউ, যাকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছিলাম না, তার অস্তিত্ব বোঝাচ্ছে যেখানে তুই একা নেই, এখানে আমিও আছি তোর সাথে। তারপর আমার বাবার সাথে বলি, এর মধ্যেই 1 সপ্তাহের মধ্যে এগুলো হয়েছে। আমার বাবা বলছে রাতের বেলা দোকান বন্ধ করে 8:30টার দিকে বাবা আসছে। তো সেদিনকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এমনিতে বৃষ্টিতে বুঝতেই পারছো দোকানপাটের কি অবস্থা হয়। তো বাবা 8:30টার সময় আসছে। বাবা বলছে আমি দোকান বন্ধ করি, দোকান বন্ধ করে আমি ভিতরটা আসি। এসে বাবা ওই ধারটায় ওখানে বাথরুম করছে। তো বাবা বলছে আমি দাঁড়িয়ে দেখছি ওই কদম ফুল গাছের প্রথমে একটা কদম ফুল পড়লো থাপ করে। এমনকি বিশ্বাস করবে না, যখন কদম ফুলের সিজন থাকে না তখনও গাছ থেকে না কিছু একটা পড়ে, কিন্তু আমরা নিচে যখন দেখি টর্চের আলো দিয়ে কিছু দেখতে পারি না, কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকলে না কিছু একটা ধূপ থাপ করে পড়ে, জানি না ভগবান জানে কি। সব থেকে বড় কথা হচ্ছে
আমার বাবা বলছে জানিস আমি বাথরুম করছি, আমি এমনি বাথরুম করতে করতে যেরকম মানুষ কোমরে হাত দিয়ে এরকম এরকম করে দেখে না, বাবা বলছে হঠাৎ একটা ধূপ করে আওয়াজ হলো কদম ফুল গাছের নিচে। গাছটা তো বিশাল বড় ছিল, 3 তলা বাড়ির সমান। তো বাবা কদম ফুল গাছের দিকে এরকম করে দেখছি। বাবা বলছে কদম ফুলের একদম শেষ মাথাটা ওইটা না এমনি হাওয়া নেই, কিন্তু বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, বেশ কেউ মনে হচ্ছে ঝাঁকাচ্ছে আস্তে আস্তে আস্তে। ওইখানটা হাওয়া দিলে পুরো গাছটাই পাতা কিন্তু নড়বে, বেসিক্যালি একটাই ঝাঁকড়া ডাল, সেটা কিন্তু নড়বে না। তো ওই ঝাঁকড়া ডালটা ওরকম নড়ছে। তো বাবা আবার বলেছে এই কেড়ে, বাবা আবার এই কথা বলেছে। বাবা বলছে যেই বললাম পুরো একদম ওই গাছের ডালটা নড়া বন্ধ হয়ে গেল। তো বাবা আবার তাড়াতাড়ি চলে আসে। আর আমার বাবার প্রচণ্ড সাহস, আমরা মানে কি রাশি জানি না, আমাদের প্রচণ্ড সাহস। বাবা চলে আসে, এসে যখন আমাদের গ্রিলের গেট, তোমরা হামেশাই শোনো গ্রিলের গেট খোলার, তো গ্রিলের গেটটা যখন বাবা খুলে ঢোকে, বাবা ঢুকে যখন আবার ওইদিকে ঘুরে গ্রিলের গেটটা যখন লক করছে, বাবা তখন দেখছে খুব জোরে ওই কদম ফুল গাছের উপরে কেউ ঝাঁকাচ্ছে। কদিন ধরে খুব হচ্ছিল, এটা আমাদের অনেক দিন ধরেই হচ্ছে। যখন গাছটা না ধরো 1 তলা বাড়ির সমান হয়েছে, তখন থেকে এই জিনিসগুলো আরম্ভ হয়েছে। আর আমাদের এখানে অনেকেই থাকে তো বলে যে তোমাদের ওখানটা এত ঝাঁকড়া গাছপালা, কেটে পরিষ্কার করে দিতে পারো না? তো আমরা বলি যে না, গাছপালা তো কাটাটা ঠিক না, কারণ আমাদের পশ্চিমবঙ্গে এমনি গাছের অভাব। সবাই বলে গাছ লাগাও, আমরাও বলি গাছ লাগাও, সেখানে এত বড় বড় গাছ কেটে দেবো? সত্যি খুব কষ্ট হয়। তো বিশ্বাস করো, আমাদের খুব কষ্ট হওয়া সত্ত্বেও আমরা বাধ্য হয়ে গাছটাকে কেটে দিলাম। এখানে সবাই ছিল, সবাই, কারণ গাছটা আমাদের কাটতেই হতো, কারণ ওই গাছের মধ্যে কোনো আত্মার আমার মনে হয় বাসস্থান হয়ে উঠেছিল। আর শুধু ওই গাছটা না, তোমাদের এর আগেও দেখেছি যে আমাদের এই মিলের ভিতরে অনেকগুলি বড় বড় গাছ ছিল, যেই গাছগুলোকে কাটা হয়, কেটে ফেলি বাধ্যতামূলক। এখন কিন্তু সেরকম কোনো রকম শব্দ বা কিছু এখন কিন্তু হচ্ছে না। এই গাছটা কাটার পরে দেখা যাক, আজকে 3 দিন হচ্ছে গাছটা কাটা হয়েছে, এবার দেখা যাক তারা কোথায় বাসস্থান করে। এটাই ছিল আমাদের আজকের ঘটনা। প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? আসলে আমি আর কি তোমাদের কন্টেন্ট দেবো বলো তো? তোমরা এত কন্টেন্ট আমাকে পাঠাও, আর সব থেকে বড় কথা, আমি যেখানে থাকি এটাই হচ্ছে আসল কন্টেন্ট। প্রত্যেক দিন প্রতিনিয়ত রাতের বেলা, বিশ্বাস করবে না তোমাদের বলি, 2-3 দিন আগে আমার ছেলে বাড়িতে ছিল না, প্রিন্স, তো ও মোমো আনতে গেছিলো। ও মোমো খুব ভালোবাসে, মোমো আনতে যায়, মাঝে মাঝে মোমো আনতে গেছে। আমি তোমাদের সাথে ঘটনা বলেছি, এবার আমি না এরকম বাবু হয়ে বসে তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করি, তো আমার না পা ঝিনঝিন করে, দেখবে একভাবে বসে থাকবে পা না ধরে যায়, তো পা খুব ঝিনঝিন করছে। আর প্রচণ্ড গরম পড়েছিল প্রচণ্ড, 2-3 দিন আগে। ঘটনাটা বলা হওয়ার পর আমি ক্যামেরাটা অফ করে আমি পাটা টান করে বসে রয়েছি। পুরো মনে হচ্ছে যেন কেউ খুব জোরে হেঁটে আসছে। আমি ভাবলাম নিশ্চয়ই প্রিন্স বাইরে গেছে, কারোর সাথে কিছু হয়েছে, হয়তো টাকা হারিয়েছে, ওই আস্তে আস্তে বলবে মা এই হয়েছে। আমি ওরা অপেক্ষা করে বসে আছি আর ভাবছি আয় বাবা আয়। আমি আবার বলছি তাড়াতাড়ি আয়, ফ্যানটা চালা, কারণ গরম লাগছে, পা ঝিনঝিনে ধরে গেছে, উঠতে পারছি না। বিশ্বাস করবে না, প্রায় আমি 5 মিনিট বসেই রইলাম। ওই আওয়াজটা হলো হেঁটে আসার, বাইরে আমাদের ইট পাতা, ইটের ওপর দিয়ে হেঁটে আসার, মানে জোরে পায়ে জুতো পরে যদি কেউ খুব তাড়াতাড়ি আসে, সেই শব্দটা হওয়ার পর গ্রিলের গেটটা টাং করে শব্দও হলো খোলার মতো, কিন্তু প্রিন্স আর ভিতরে আসলো না ঘরে। কারণ আমার যখন 5 মিনিট পর পা ঝিনঝিনের সারে, আমি তো সারা দিই তার মাঝখানে, আয় রে আয় বাবা এসছিস, 2বার ডাক দিই, কিরে তুই এখানে আছিস, তাড়াতাড়ি এসে পাকাটা দে, গরম লাগছে। কোনো সারা শব্দ নেই, ও থাকলে ও সাড়া দেয়, আমি ওকে ডাকি। তারপর আমি যখন আস্তে আস্তে উঠলাম, উঠে আমি ঘরের গেটটা খুলে দেখলাম না, বাইরে তো যেরকম গ্রিলের গেট বন্ধ সেরকম বন্ধ। বাইরে বেরিয়ে দেখলাম যে না, প্রিন্স তো এখানে হাঁটছে না, প্রিন্স তো আসেনি। সাথে সাথে ফ্যান চালিয়ে আমি ফোন নিয়ে প্রিন্সকে কল করি যে বাবা তুই কিছুক্ষণ আগে এসেছিলিস? বলছে না মা আমি তো আসিনি, আমি তো মোমোর দোকানে আছি, মোমো নিচ্ছি, দোকানে ভিড় আছে। কেন মা, কিছু আনতে হবে? আমি বললাম না আয়। এই অনেক কিছু এরকম হয়,
মানে কি বলবো, যাদের সাথে হয় তারাই জানে। যাই হোক, অনেকগুলো ঘটনা তোমাদের সাথে আজকে বললাম, কেমন লাগলো বলো, সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর তোমরা যদি এই পুরো জায়গাটা গাছ কাটার পর কিরকম লাগছে পরিবেশটা, বা ভিতরে এখনো দেখলে ভয় লাগবে তোমাদের, যদি বলো আমি তোমাদের জন্য ঘুরে একটা ভালো করে ভিডিও করে দেবো। তোমরা অনেকেই নতুন আছো যারা আমাদের এই ভুতুরে জায়গাটা এখনো পরিদর্শন করোনি, আমি করে দেবো যদি তোমরা কমেন্ট করে আমাকে জানাও, ঠিক আছে? তো আজকে আসবো, যেতে যেতে সবাইকে বলবো খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায়। আর হ্যাঁ, আমি যে নোজপিনটা কিনেছি, তোমরা আমাকে বলেছো দিদিভাই খুব ভালো হয়েছে, খুব ভালো তোমাকে লাগবে, তাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা। চলো আজকের মতো টাটা।